গিরগিটি নামক প্রাণীটি আমরা সবাই দেখেছি। এর প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হলো মুহূর্তের মধ্যে গায়ের রং বদলে ফেলা। কিছু মানুষেরও তেমন স্বভাব আছে। এরা যখন যে পরিবেশে যায়, যখন যে সময় আসে, সেই সময়ের স্রোতে নিজেদের চেঞ্জ করে নেয়। আনিসুল হক তেমনই একজন গিরগিটি। আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক পেজ আছে, অনেক অ্যাকাউন্ট আছে, অনেক অ্যাক্টিভিস্ট আছে, এনার সম্পর্কে বিস্তর লেখা লিখেছেন। তো আমার তেমন কিছু বলার নেই, তবু কিছু কথা না বললেই নয়। কারণ গত সোমবারে হঠাৎ করে তার সংবাদপত্রে একটি লেখা আমার চোখে পড়ে। আগে মাঝে মাঝেই লিখতেন। গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের সময় তার লেখা আমরা দেখতাম। মানে একেবারেই ধান্দাবাজ যাকে বলে আর কি। আমরা সবাই জানি তিনি এলিট শ্রেণীর আওয়ামী সরকার ঘেঁষা লোক, কিন্তু তার লেখাগুলো এমন সূক্ষ্মভাবে লিখতেন তিনি, যেন ধরি মাছ না ছুঁই পানি, না ইধার কা না ওধার কা। গত জুন জুলাইয়ে বাংলাদেশে যে ম্যাসাকারটা হয়েছে, যে জুলুম নির্যাতন, যে হত্যাযজ্ঞটা ঘটেছে, এই সম্পর্কিত কোনো লেখা এতদিন পর্যন্ত তিনি লেখেন নাই। সেই সময়েও তিনি একটা টু শব্দ করেন নাই। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে, অর্থাৎ গত সোমবারে, তিনি তার প্রবন্ধটি ছেপেছেন এবং সেখানে কুমিরের কান্না যাকে বলে আর কি। একটি কথা বলে রাখা ভালো, এতদিন নিশ্চুপ ছিলেন। কোথায় ছিলেন, কি করছিলেন? হয়তো কর্মস্থলেই ছিলেন, কর্ম করছিলেন। তার কোনো শব্দ ছিল না তিনি কি বলবেন, কোন পক্ষে যাবেন। কারণ আসল সময় তার কোনো অ্যাক্টিভিটি ছিল না, নিশ্চুপ। আর এখন তার কান্নার চোখের পানি রাখার জায়গা পাচ্ছেন না, তার লেখায় যেটা দেখলাম আমরা। এই লোকটা প্রচণ্ড ধুরন্ধর। যখন যেভাবে যে পরিবেশে নিজের সুবিধা আদায় করা যায় সেটাই করে, এবং বাংলাদেশের সংস্কৃতিতে কিছু অশ্লীলতার সঙ্গেও সে জড়িত, যেমন লিটনের ফ্ল্যাট। তার সহযোগী হচ্ছে আমাদের মোস্তফা সরওয়ার ফারুকী, যিনি সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। ছাত্র জনতার প্রবল আপত্তি সত্ত্বেও আমাদের প্রধান উপদেষ্টা পরিষদে তাকে নিয়োগ দেন এবং তিনি কোনো টু শব্দটি করছেন না। তার কাজ হয়তো তিনি করে যাচ্ছেন। তো হঠাৎ করে তার এই লেখাটা দেখেই আমি বুঝে গিয়েছি তিনি এখন রং পাল্টাবেন, আস্তে ধীরে, স্লোলি। এবং লেখাটি পড়ে আমার ধারণাটি সত্যি হলো, তিনি তার রং পাল্টাচ্ছেন আস্তে ধীরে। কিন্তু আবারও বলি, মোটা দাগে জুন জুলাইয়ে তার এই যে সরকার নিপীড়ন যেটা চালাচ্ছে, ক্ষমতা আঁকড়ে থাকার জন্যে যেভাবে মানুষ হত্যা করছে, একটি কথাও তিনি তখন বলেননি। কিন্তু তার একটি কথা অনেক মূল্যবান ছিল তখন। কারণ আমাদের বাংলাদেশে যে কয়েকজন লোক আছে, বুদ্ধিজীবী বলি, কুবুদ্ধিজীবী বলি, আর সুশীল ব্যক্তি বলি, তিনিও তাদের মধ্যে একজন পড়েন। যেমন জাফর ইকবাল সার, তিনি তো সেই গর্তে ঢুকেছেন, এখন আর বের হন নাই। মূল কথায় আসি, তার লেখায় তিনি যেটা লিখেছেন, লেখাটির শিরোনাম যখন ইফতেখারের কান্না মুছে দিতে পারি না। এখানে ইফতেখার যারা শহীদ হয়েছেন তাদেরই কোনো একজন আত্মীয় স্বজন, ভাই বা কেউ হবেন। তার লেখার কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মানসুরা হোসাইন এগিয়ে এলেন। তিনি প্রথম আলোর সংবেদনশীল ও সক্রিয় একজন সাংবাদিক। ওরা আপনার সঙ্গে ছবি তুলতে চায়। অর্থাৎ মানসুরা হোসাইন এই ব্যক্তিটি এসে এই আনিসুল হককে বলছেন, ওরা আপনার সঙ্গে ছবি তুলতে চায়। জুন জুলাই যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন অথবা আহত হয়েছেন, তাদেরই মধ্যে কেউ কেউ হয়তো তার সঙ্গে ছবি তুলতে চাচ্ছেন। কিশোর কিশোরীরা আমার সঙ্গে ছবি তুলতে চান, এটা খুব একটা বিরল ঘটনা নয়। এখন আনিসুল সাহেব বলছেন কিশোর কিশোরীরা আমার সঙ্গে ছবি তুলতে চায়, এটা তেমন বিরল কোনো ঘটনা নয়। আমি সানন্দে এগিয়ে গেলাম। তখন একজন ভদ্রমহিলা যিনি এদের সঙ্গে এসেছেন বললেন, এ হলো শহীদ আহনাফের ছোট ভাই। এবার আমার থমকে দাঁড়ানোর পালা। অর্থাৎ এবার ওনার রং পাল্টাবার পালা, এই আনিসুলের রং পাল্টাবার পালা। প্রথম আলো আয়োজিত জুন জুলাই
জাগরণ নামের বহুমাত্রিক প্রদর্শনী উদ্বোধনের আগেই দেখতে ঢুকেছিলাম। প্রথম আলোর কাগজের পাতাগুলো দেখে খানিকটা স্মৃতিকাতর হয়ে পড়তে হলো। জুলাই আগস্টের আন্দোলন ও গণ অভ্যুত্থানের দিনগুলো আমি প্রায় সারাক্ষণই নিউজ রুমে থাকতাম। নিউজ রুমে ঘাপটি মেরে থাকতেন উনি। কারফিউ একটা নতুন অভিজ্ঞতা, আর অনলাইনে 24 ঘন্টা খবর প্রকাশ করতে হয়, সেটার জন্য সময়ের সঙ্গে যুদ্ধ চলে। ওনার সময়ের সঙ্গে যুদ্ধ চলে, এমন তো খুব ব্যস্ত লোক, দামি লোক, এই জন্য। জুলাই গণ অভ্যুত্থান যেমন বিশাল, সারা বাংলাদেশের সব জায়গার মানুষ পথে নেমে এসেছিল। যেমন অসম সাহসিকতার, তেমনি এটা দমনের প্রক্রিয়া ছিল ভয়াবহ নিষ্ঠুরতায় কণ্টকিত। রক্ত, অশ্রু, আর্তনাদ, হাহাকারের প্রকাশ, অসম্ভব একটা মহাসমুদ্র। এই সমুদ্র রক্তে লাল, অশ্রুতে লোনা, হাহাকারে বিদীর্ণ। উফ, কি তার শব্দ চয়ন! এতদিন পরে, এই 6-7টি মাস পরে তার মুখ ফুটেছে। এতদিন বোবা হয়েছিলেন, অন্ধ ছিলেন, বধির ছিলেন, কানে শুনতেন না, চোখেও দেখতেন না। তার সময় লেগেছে একটু কি ঘটনা ঘটে পরবর্তীতে সেটা দেখার জন্য। এবং যখন আস্তে আস্তে বুঝতে পারছেন যে আসলে এ অভ্যুত্থান ব্যর্থ হবার নয়, তাকে গর্ত থেকে বের হয়ে আসতেই হবে, কিছু বলতে হবে, এবং যে সরকার আসবে বা যারা এখন দেশ চালাচ্ছে তাদের সঙ্গে, তাদের নীতির সঙ্গে, তাদের মহানুভবতার সঙ্গে, তারা যে দেশটাকে সংস্কার করতে চায় এর সঙ্গে তাল মিলিয়ে তাকেও বাঁচতে হবে, গিরিগিটির মতো রং পাল্টিয়ে। তাই তিনি এখন শব্দ করতে শিখেছেন এবং সুন্দর সুন্দর শব্দ চয়ন করে একটা লেখা লিখেছেন। আর এত মানুষ শহীদ হয়েছেন, এত হাজার হাজার মানুষ চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন, এত মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন যে এটা থই পাওয়া যায় না। থই আপনি পাবেন কিভাবে? আপনার তো থই পাওয়ার কথা নয়, এতদিন পরে এসে থই পেয়েছেন। এতগুলো মাস বসে বসে ভেবেছেন যে কি করা যায়, কিভাবে নিজেকে আবার ধান্দাবাজি করা যায়। কিন্তু মানুষ তো সংখ্যা নয়। 24 জানুয়ারি বিকেলে প্রথম আলোর জুলাই জাগরণ প্রদর্শনীর ফটোগুলোর সারি দেখতে দেখতে সেসব দিনে কি করেছিলাম ভাবছিলাম। আহা, উনি ভাবছিলেন সেসব দিনে কি করেছিলেন। 6 শহীদের ব্যক্তিগত জিনিসপাতির অংশে গিয়ে যখন ঢুকলাম, তখন আমার এতদিনের সাংবাদিক সুলভ চশমা পরা দৃষ্টিভঙ্গি অশ্রুতে ভেসে যেতে লাগলো। বীর শহীদ আবু সাইদের কোট, প্যান্ট, হাতের লেখা কাগজ ইত্যাদি। মীর মাহফুজ রহমান মুগ্ধর আইডি কার্ডের লেমিনেশনের ভেতরে তার রক্ত। কলেজ ছাত্রী নাইমার মুখখানা যেন মাসুম একটা বাচ্চা। কি সুন্দর ছবি আঁকত সে। তার আঁকা অসমাপ্ত ছবি, মৃত্যুর আগে আঁকা বিপ্লবের পোস্টার, মাহমুদুর রহমান সৈকতের ক্রিকেট ব্যাট বল, এরপর শহীদ আহনাব আর জাবির। আহনাব বিএফ শাইন স্কুলের ছাত্র, মাত্র 17 বছর বয়স পর্যন্ত বাঁচতে পেরেছিল সে। মিরপুরে একে বাসা। 3 আগস্ট আন্দোলনে তার মাও গিয়েছিল সঙ্গে। 4 আগস্ট তার খালা তাকে তালা দিয়ে আটকাতে চেয়েছিলেন। আহনাব বলেছিল, যাচ্ছি না, শুধু নিচ থেকে ঘুরে আসি। চলে যায় 10 নম্বরের মিছিলে। সেখানেই শহীদ হয় সে। সে গান করত, অসম্ভব সুন্দর গান করত আহনাব। তার একমাত্র ছোট ভাই ইফতেখার আহমেদ এবার ক্লাস 7-এ উঠল। আমরা ইফতেখারের পরিচয় পেলাম। এই ইফতেখার 12 বছর বয়স। এখন তার খালাতো ভাই বোনদের নিয়ে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি ওদের আদর করে দিই। আনিসুল হক ওনাদের আদর করে দিচ্ছেন। বেটা গিরগিটি। মাত্র 6 বছরের একটা মাসুম বাচ্চারা জাবির। মাত্র 6 বছরের একটা মাসুম বাচ্চা জাবির। ওর চোখের দিকে তাকালে আসমান ভেঙে আসতে চাই। আহারে বাচ্চাটা। উরুতে গুলি লেগেছিল 5ই আগস্ট। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন মা বাবা। ইস, চিকিৎসা পেলে তো জাবির বাঁচতে পারত। আপনারা এই ফটোটা দেখুন, বলুন এটা দেখলে পাষাণ হৃদয় গলবে কিনা। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন, উরুতে গুলি লেগেছিল, চিকিৎসা পেলে বাঁচতে পারতেন। তো তখন আপনার কথা ছিল না, তখন আপনি কথা বলতে পারতেন না। আপনার তো 24 ঘন্টা দৌড়ের উপর ছিলেন, তখন সময় পাচ্ছিলেন না কি করবেন, কোন খবর ছাপবেন কি ছাপবেন না। হ্যাঁ, সেন্সর করতে হতো যে আওয়ামী সরকারের বিরুদ্ধে তো কোনো কিছু করতে পারতেন না, কারণ আপনি এলিট শ্রেণীর ধান্দাবাজ আওয়ামী লীগের, এটা সবাই জানে। এখন সেই খোলস থেকে বের হয়ে আসছেন এবং খুব দরদ দেখাচ্ছেন যারা মারা গিয়েছে, যারা পঙ্গু হয়েছে তাদের সম্পর্কে। এই তো জাতি সব বোঝে।
প্রদর্শনী উদ্বোধন হলো 24 জানুয়ারি 2025 শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। আমি আবারও ওই 6 শহীদের স্মারক প্রদর্শনীর ঘরে ঢুকলাম। দেখি শহীদ আওয়ানাফের ছোট ভাই ইফতেখার তার খালা কাজিনদের সঙ্গে দাঁড়িয়ে ভাইয়ের গিটার আর ছবিগুলো দেখছে। এরপর সে কাঁদতে শুরু করলো। ওর খালা থামাতে পারে না, আমরাও পারি না। আমার বুকে মুখ রেখে সে বলে, ও কেন 10 নম্বরে গেল, না গেলে কি হতো, আমাকে কেন এইখানে আনলো, আমি সহ্য করতে পারছি না। ইফতেখার কাঁদছে তো কাঁদছে, ওর কান্না থামানোই যায় না। পানি এনে দিই, থামে না। শেষে উপদেষ্টা শারমিন মুর্শিদ আর রিজওয়ানা হাসানকে ডেকে বলি, ওকে একটু সান্ত্বনা দিন। অন্তত 1 ঘন্টা ধরে ইফতেখার কেঁদেছে 24শে জানুয়ারির প্রদর্শনী অনুষ্ঠানের শেষে। কত যে শিশু শহীদ হয়েছে এই আন্দোলনে, কতজন হাত পা হারিয়েছেন, কতজন হারিয়েছেন দৃষ্টি। কে কি হারিয়েছে, কতজন শহীদ হয়েছে তা তো আপনারা ভালো করেই জানেন। এদের দৃষ্টিকোণ থেকে পুরো পরিস্থিতিকে দেখতে হলে আমরা অন্য একটা ছবি পাই। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে কোনো বেদনা দেখি না। অপরাধের তো প্রশ্নই আসে না তাদের মনে। তারা নিষ্ঠুর, প্রতিশোধের কথা বলে যাচ্ছেন। আমি কোট করছি আবারও, এটাই তার মেন রং পাল্টানোর কয়েকটি শব্দগুচ্ছ। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে কোনো বেদনা দেখি না। অপরাধবোধের তো প্রশ্নই আসে না তাদের মনে। তারা নিষ্ঠুর, প্রতিশোধের কথা বলে যাচ্ছেন এখনো। আহা আনিসুল হক, আপনি পারেনও বটে। এরপরে লিখেছেন, কনক্লুশন টানছেন, সম্মানিত পাঠক, এ অবস্থায় আপনার প্রতি অনুরোধ, আপনি শিল্পকলায় যান, জাতীয় চিত্রশালার দোতলায় প্রথম আলো আয়োজিত জুলাই জাগরণ প্রদর্শনীতে ঢুকুন। ফটো, ভিডিও সব কিছু দেখা শেষ করে 6 শহীদের স্মারক প্রদর্শনীর ঘর দুটোই যাবেন। আহনাফ, সৈকত আর জাবিরের ব্যবহৃত জিনিসগুলো দেখবেন। সবশেষে দাঁড়াবেন 6 বছরের শিশু জাবিরের মুখচ্ছবির সামনে। কিছুক্ষণ শুধু নিষ্পাপ শিশুটাকেই দেখবেন। উনি এখন জাতিকে জ্ঞান দিচ্ছেন কি করতে হবে। তখন আপনার মনে আপনি এই প্রশ্ন আসবে যে এই শিশু হত্যার পাপের অপরাধের কি ক্ষমা আছে? বীরের এ রক্তস্রোতের মায়ের এই অশ্রুধারা কি ধরায় ধুলে মিলিয়ে যাবে? আমরা কি এরপরও কিছুই শিখব না, কিছুই করব না, ঘুরে দাঁড়াবো না? আমরা কি উন্নত, বৈষম্যহীন, সবার মালিকানার একটা সুন্দর দেশ পাবো না? আনিসুল হকের কিচ্ছা শেষ, গিরগিটির রং পাল্টানোর প্রথম ধাপ। তো এতদিন চুপ ছিলেন, এতদিন কিছু বলেন নাই, কারো পক্ষেই না, ছাত্র জনতার পক্ষেও না, আবার বিগত স্বৈরশাসকের বিপক্ষেও না। বসে বসে পরিস্থিতি দেখেছেন, সব কিছু বুঝেছেন এবং ঝানু লোকের মতো এখন জাতির সামনে এসেছেন। এখানে আমার মনে হচ্ছে যে তার এই আসার সাহসটার আরেকটা কারণ হতে পারে তার সহযোগী মোস্তফা সরোয়ার ফারুকী যেহেতু উপদেষ্টায় আছেন, আর ইনার সঙ্গে তার কিছু কাজও করা হয়েছে, কিছু সিনেমা হোক, নাটক হোক, ইনি লিখতেন আর আরেকজন সেটি নির্মাণ করতেন। এই আনিসুল সাহেব এখন এসেছেন জাতিকে তার অনুভূতি দেখাতে। আমরা তার অনুভূতি দেখতে চাই না। তিনি জুন জুলাই কি করেছেন, তার কি করা উচিত ছিল, এই প্রশ্নটি পুরো জাতির উপর ছেড়ে দিলাম। আমরা এটা আশা করি না যে আপনি লাঠিসোঁটা হাত নিয়ে রাস্তায় নেমে পড়ুন, কিন্তু আপনার একটি কথা, আপনার বলা অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদমূলক শব্দ সেই সময় হয়তো স্বৈরশাসকের একটু হলেও ভিত নাড়াতো। পতন 5ই আগস্ট না হয়ে আরও আগে হতে পারত, হয়তো বোধোদয় হতো। আসলে হয় না, স্বৈরশাসকদের কখনোই বোধোদয় হয় না, তাদের বোধোদয় করাতে হয়। তাদের নিতম্ব থেকে ক্ষমতার চেয়ার টেনে নেওয়া এত সহজ নয়। তারপরেও অনেকগুলো হাত যখন সে চেয়ার ধরে টানছে, আপনিও হাতের কিঞ্চিতাংশ বাড়িয়ে দিতে পারতেন সেই চেয়ারটুকু টান দেওয়ার জন্যে। ভুল পাল্টাতে এসেছেন, ভুল পাল্টান। আমরা বাঙালি, আমরা কিছু মনে রাখি না। কিছুদিন পরে আপনাকে আবার জাতি মেনে নেবে, কিন্তু আগের মতো দিন নেই। এখন সময় পাল্টিয়েছে, সবাই সজাগ। আপনার সেই সময়ের কর্মকাণ্ড এবং নিশ্চুপতা, নীরবতা জাতি দেখেছে এবং আপনার সেই সম্মানটুকু আর নেই। আপনি এই যে এসে একটা লেখা ছেপে দিলেন জায়গা মতো এবং আমরা বুঝে গেলাম আপনার পরবর্তী ধাপ কী হবে, আমরাও মেনে নিব।
কারণ আমরা দিন শেষে বাঙালি আজ এ পর্যন্তই।